নমস্কার। এসো গল্প শুনিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের গল্প দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুর। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্ব কখনো শোনা যায় না। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্তান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার ধার আর জোগাড় হয় না। বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও 6,7 বাকি রহিল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভকার্য সম্পূর্ণ হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। এই দুর্ঘটনায় অতঃপুরে একটু কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পড়িয়া, গহনা পরিয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, কেনা বেচার দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ কইরাই যাব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখেছেন মশাই আজকাল ছেলেদের ব্যবহার? 2-1 প্রবীণ লোক ছিল। তাহারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই, কাজেই। বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিয়ে নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া পড়িলেন। বিবাহ এক প্রকার বিষণন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুর বাড়িতে যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আমায় আসতে দেবে না বাবা? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে চান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে। কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে। কিন্তু যে ঋণভার কাঁধে চাপিয়াছে, তাহারই বা ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মোটে না। যদি কেহ বলে, আহা কি স্ত্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়, শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী।
এমনকি কেউ বউয়ের খারাপ পরোয়াও যত্ন হয় না? যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশীহীন কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ের পুরা যত্ন পাইত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধহয় কন্যার এই সকল অনাদার এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে। তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন। স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যু পূর্বে কথা ছেলেরা জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় 3টি ছেলে, বিবাহিত এবং তাহাদের কারোর বা সন্তান আছে। তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয় স্থগিত হইল। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প টাকা ধার করিয়া আনিতে লাগিলেন। এমন হইল যে সংসারে খরচ আর চলে না। গল্পের পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব